আচ্ছা, আজকে লিনিয়ার অ্যালজেব্রা আমরা যেটা করবো সেমিস্টারে সেটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। ওকে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন মানে হচ্ছে হোমোজিনিয়াস হতে পারে, নন হোমোজিনিয়াস হতে পারে। তো সেটা থেকে আমরা এক্সারসাইজ 10 অর্থাৎ এসকে মাপার অ্যাবস্ট্রাক্ট লিনিয়ারের যে বইটা, সেটার এক্সারসাইজ 10 পেজ নাম্বার 177 যেটা রয়েছে সেটা সলভ করবো। কিন্তু সেটা সলভ করতে গেলে কিছু ওয়ার্কিং রুল আমি এখানে বলে রাখছি, যেগুলো দিয়ে অঙ্কগুলো হবে। তো ফার্স্ট অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন জিনিসটা কি? সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন মানে হচ্ছে আমরা যদি একটা ইকুয়েশন লিখি এরকম ভাবে, সামথিং আমরা ক্লাস 9 থেকে এই জিনিসগুলো করে থাকি, যে কখনো এলিমিনেশন মেথড, তারপর ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, কিংবা তোর এলিমিনেশন ছিল, তারপর সাবস্টিটিউশন মেথড ছিল, ক্রস মাল্টিপ্লিকেশন ছিল। এই যে মেথড গুলোর মাধ্যমে আমরা যে সলভ করেছি সেগুলো কিন্তু একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করেছি। দুটো করে ইকুয়েশন এক্স ওয়াই দেওয়া থাকতো। সেরকমই আমরা যখন ক্লাস 12 এ ডিটারমিনেন্টের মধ্যে ক্র্যামারস রুল করেছি, কিংবা ম্যাট্রিক্স ইনভার্সন মেথডে সলিউশন বের করেছি, সেটাও কিন্তু একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন বের করতাম। ঠিক আছে, কোথাও দুটো ইকুয়েশন দুটো ভ্যারিয়েবল থাকতো, কোথাও তিনটে ইকুয়েশন তিনটে ভ্যারিয়েবল থাকতো। ঠিক আছে, কিন্তু এখন আমরা যেগুলো করব, কখনো কখনো তিনটে ভ্যারিয়েবলের দুটো ইকুয়েশনও দেওয়া থাকতে পারে। তো এরকম নানা রকম জিনিস কেস হতে পারে, সেটা অঙ্ক রেসপেক্টে ভ্যারি করবে। কিন্তু জিনিসটা কিরকম দেখতে ছিল না, আমি যদি তিনটে ইকুয়েশন তিনটে আননোন দিয়ে যদি বলি, বা আমি যদি এম সংখ্যা আমি জেনারেল ভাবে যদি বলি আগে, তো এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন a system of linear equation in n unknowns x1 x2 xn। আননোন বলতে এখানে ভ্যারিয়েবল, ঠিক আছে, আননোন বলতে ভ্যারিয়েবল। তো এইরকম একটা সিস্টেম অফ ইকুয়েশন যার n সংখ্যক আননোন রয়েছে, and m ইকুয়েশন, এম ইকুয়েশন বলতে এম লিনিয়ার ইকুয়েশন এখানে, এবং লিনিয়ার ইকুয়েশন মানে হচ্ছে তার ডিগ্রিটা হচ্ছে এক, মানে এক্স স্কোয়ার ওয়াই কিউব এই ধরনের জিনিসপত্র থাকবে না, যা থাকবে এক্স ওয়াই জেড এই ধরনের জিনিস থাকবে, যাদের প্রত্যেকের পাওয়ার ভ্যারিয়েবল গুলোর পাওয়ার একের থেকে বেশি হবে না, অর্থাৎ এক্স্যাক্টলি একই হবে। এম ইকুয়েশনস ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ আমরা যদি জেনারেল ভাবে বলি তাহলে সেটাকে A11 ম্যাট্রিক্স ফর্মে লিখছি। ম্যাট্রিক্স ফর্মে লিখলে সেটা হয়ে যাবে আমাদের কাছে A11 x1 plus A12 x2 plus dot 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 plus A1n xn equals to something B1, A21 x1 A22 x2। এবার মেবি কোনো একটা কোএফিসিয়েন্ট জিরো হতেই পারে, এখানে সবাই যে থাকবে কোয়েশ্চেনে, এটা আমি জেনারেল ভাবে লিখছি বলে সবাই যে প্রত্যেকটা ইকুয়েশনে থাকবে এক্সিস্ট করবে সেরকম কিছু না হতে পারে। যদি এখন A1nটা জিরো হয় তো সেক্ষেত্রে xnটা থাকবে না, কিন্তু জেনারেল ভাবে লিখলে আমি সবগুলোকে নিয়ে লিখছি A21 x1 plus A22 x2 plus dot 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 A2n xn equals to B2, এরকম ভাবে চলছে ডট ডট দিয়ে। তো লাস্টে গিয়ে আমরা পেয়ে যাবো, যদি m সংখ্যক ইকুয়েশন যেহেতু বলছি, তাহলে m1 এ গিয়ে শুরু হবে m1 x1 plus a m2 x2 plus dot 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 plus a m n xn equals to bm, যেহেতু এখানে m এর থ্রো, ঠিক আছে, এটা m এর থ্রো। তাহলে এই যে সিস্টেম, এই সিস্টেমটাকে যদি আমরা এখন নাম দিই the system 1 can be written in matrix form as can be written in matrix form as
কিভাবে লিখতে পারি না, এই যে A11 A12 এরকম ভাবে রয়েছে সেটা নিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি হবে, x1 x2 গুলো নিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি হবে। অর্থাৎ আমরা যদি এইভাবে লিখি জিনিসটাকে, একটা ম্যাট্রিক্স থাকছে A11 A1 A12 এরকম ভাবে okay A1 এর, তারপরে A21 A22 A2n and so on এভাবে চলছে। লাস্টের লাইনটা থাকবে হচ্ছে AM1 AM2 ডট ডট AMN। এর সঙ্গে আমরা গুণ করে দিচ্ছি x1 x2 xn কে কলমে, কারণ আমরা যে গুণটা করে যে ম্যাট্রিক্সটা পাচ্ছি সেই ম্যাট্রিক্সটা, এটার অর্ডারটা আমি দেখতেই পাচ্ছি এটা m ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স। তো এর সঙ্গে গুণ করতে হলে আমাকে n ক্রস সামথিং অর্ডারের ম্যাট্রিক্স গুণ করতে হবে, সেটা অবভিয়াসলি n ক্রস 1 এখানে, কারণ x1 x2 xn টা একটা কলামে দিচ্ছি। হ্যাঁ তবে গিয়ে কিন্তু আমি m ক্রস 1 অর্ডারের ম্যাট্রিক্সটা পেয়েছি। এখানে কিন্তু আমার যে ম্যাট্রিক্সটা রয়েছে এটাকে যদি এজ এ ম্যাট্রিক্স হিসেবে ট্রিট করি, তাহলে কিন্তু এখানে একটা রো, দুটো রো, m সংখ্যক রো রয়েছে এখানে, কিন্তু কলম কিন্তু একটাই, কলম কিন্তু একটাই, হাজারটা কলম নেই। এটা কিন্তু একটা কলম, এটা একটা কলম, ভেবে ভাববো না, কারণ এর যোগ অবস্থা আছে, অর্থাৎ টোটালটা মিলে একটা এলিমেন্ট, তার মানে এটা এটা কিন্তু m ক্রস 1। কলম রোটা হচ্ছে m সংখ্যক, কলমটা হচ্ছে একটা, এই টোটালটাই একটা কলাম। আর রো হচ্ছে একটা, দুটো, তিনটে এরকম ভাবে রো গুলো রয়েছে। তাহলে m ক্রস 1 অর্ডারের ম্যাট্রিক্স পাওয়ার জন্য আমি কিন্তু একটা m ক্রস n অর্ডারের ম্যাট্রিক্সের সঙ্গে, m ক্রস n অর্ডারের ম্যাট্রিক্সের সঙ্গে কাকে গুণ করতে হবে, একটা n ক্রস 1 অর্ডারের ম্যাট্রিক্সকেই গুণ করতে হবে। ঠিক আছে, হ্যাঁ তাহলে সেই ম্যাট্রিক্সটা কি হবে, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে x1 x2 ডট xn। ঠিক আছে, এবার A11 এর সঙ্গে x1 প্লাস হ্যাঁ এটা প্লাস এটা এভাবে গুণ করতে করতে টোটাল প্রথম রোটা পাবো, তারপর এটা সেকেন্ড রোটা পাবো, এটা দিয়ে যখন এটাকে গুণ হবে তখন সেকেন্ড রোটা, এটা যখন এটাকে গুণ হবে তখন লাস্ট রোটা পাবো। ইজ ইকুয়ালস টু, এখানেও তাহলে কিন্তু B1 B2 ডট 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 করে BM রয়েছে, তাহলে BM রয়েছে মানে এখানে কিন্তু m ক্রস 1 অর্ডার। এই যে অর্ডারটা, সেটা কিন্তু, সরি এখানে একটু লেখা ভুল হয়েছে, মানে ঠিকই লিখেছি, ঠিকই লেখা আছে। এখানে যে অর্ডারটা পাবো সেটা কিন্তু m ক্রস M 1। এখানেও দেখতে পাচ্ছি একটা রো, দুটো রো, m সংখ্যক রো, কিন্তু কলম কিন্তু একটাই। হ্যাঁ কলম কটা, কলম হচ্ছে একটাই, তাই m ক্রস 1 অর্ডারের ম্যাট্রিক্সটা পেলাম। তাহলে দিস ইমপ্লাইজ, এটাকে আমরা লিখতে পারি ax ইকুয়ালস টু b প্যাটার্নে, ax ইকুয়ালস টু b প্যাটার্নে, where তার মানে a ম্যাট্রিক্সটা কোনটা, a ম্যাট্রিক্সটা হচ্ছে এটা, হচ্ছে এটা হচ্ছে x, এটা হচ্ছে আমার কাছে b। তাহলে এই ম্যাট্রিক্সটার নাম, এই ম্যাট্রিক্সটাকে বলা হয়, এই ম্যাট্রিক্সটাই হচ্ছে আমাদের কাছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে a ইকুয়ালস টু আমাদের যে ম্যাট্রিক্সটা পাচ্ছি এটাকে, এটাকে আমরা ইন জেনারেল লিখতে পারি কিভাবে, এ আই জে এম ক্রস এন প্যাটার্নে লিখতে পারি। এটা মানেই হচ্ছে উপরের ম্যাট্রিক্সটা ভেঙে ভেঙে লিখলে, ইজ দি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, ইজ দি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। তারপর ক্যাপিটাল এক্স ইজ ইকুয়ালস টু, যেটা রয়েছে ক্যাপিটাল এক্স ম্যাট্রিক্সটা, সেটা হচ্ছে x1 x2 ডট 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 xn। এই যে n ক্রস 1 অর্ডারের ম্যাট্রিক্সটা ইজ দি ভ্যারিয়েবল ম্যাট্রিক্স, কারণ এর মধ্যে সব ভ্যারিয়েবলস গুলো রয়েছে। এটা x1 x2 x3 হতে পারে, xy z হতে পারে, যাই হোক না কেন ভ্যারিয়েবল গুলো রয়েছে। তারপরে আর বি, ক্যাপিটাল বি ও লিখে, কেউ কেউ স্মল বি ও লেখে, যাই হোক সেটা। এই যে ম্যাট্রিক্সটা B1 B2 ডট 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 bm, যার অর্ডার হচ্ছে আমার কাছে m ক্রস 1 অর্ডারের ম্যাট্রিক্সটা ইজ দি কনস্ট্যান্ট ম্যাট্রিক্সও বলতে পারি। নামটা আমাদের অতটা মানে দরকার নেই,
নামটা আমার মেন যেটা দরকার সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এর নামটা লাগবে। এইবার একটা মেন যেটা আমার দরকার সেটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। ঠিক আছে, হুম। অগমেন্টেড ম্যাট্রিক্স। নাও এই জিনিসটাই আমার মেন দরকার, অগমেন্টেড ম্যাট্রিক্স। নাও a/b দিস, এটাকে একসঙ্গে বলা হয়, এটাকে দিস ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ, এটা মানে কি, এটা মানে হচ্ছে তাহলে আমার কাছে এরকম a11 আছে, a12 আছে, এরকম করে করে a1n আছে, তারপর a21 আছে, a22 আছে, ডট 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 a2n আছে, এরকম করতে করতে লাস্টে am1 আছে, m2 ডট ডট amn টুগেদার উইথ b এর কোএফিসিয়েন্টটা, b এর ভ্যালুগুলো, b ম্যাট্রিক্সে কারা কারা রয়েছে, b1 b2 bm। তো এই ম্যাট্রিক্সটাকে একসঙ্গে বলা হয় অগমেন্টেড ম্যাট্রিক্স ইজ কল্ড, এবং এটাই আমাদের ভাইটাল রোল প্লে করবে একটা সিস্টেম অফ ইকুয়েশনের কিরকম সলিউশন আসে সেটা বিচার বিচার করার জন্য। ইজ কল্ড দি অগমেন্টেড ম্যাট্রিক্স, ইজ কল্ড দি অগমেন্টেড ম্যাট্রিক্স। তার মানে আমরা যদি একটা সিম্পল একটা উদাহরণ নিই, ফর এক্সাম্পল আমরা যদি নিলাম সামথিং 2x প্লাস 3y মাইনাস z ইজ ইকুয়ালস টু সামথিং 5, তারপর x মাইনাস সামথিং z ইজ ইকুয়ালস টু নিয়ে নিলাম, এটাকে ধর x প্লাস জেড করে দিচ্ছি, প্লাস জেড ইকুয়ালস টু দিলাম 0। তো সেক্ষেত্রে আমার যে এ ম্যাট্রিক্সটা আমরা পাবো, এটাকে যদি আমরা এখন ax ইকুয়ালস টু বি প্যাটার্নে লিখি, তাহলে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সটা হয়ে যাবে 2 3 মাইনাস 1 2 3 মাইনাস 1। হুম। সঙ্গে এখানে x এর কোএফিসিয়েন্ট আছে তার মানে 1, y বলে কিছু নেই তার মানে y এর কোএফিসিয়েন্ট এখানে 0, z বলে আছে z টা প্লাস z আছে তার মানে 1। ক্যাপিটাল এক্স ম্যাট্রিক্সটা তার মানে এখানে হচ্ছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি হতে পারতো, এখানে যা দেওয়া থাকবে তাই লিখতে হবে। আর যে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স বিটা রয়েছে সেটা হচ্ছে 5 and 0, 5 and 0। তাহলে এখানে আমরা যে এমটা পাচ্ছি, এমটা হচ্ছে দুটো রো আর তিনটে কলাম, দুটো রো তিনটে কলাম, এটা কিন্তু 2x3 ম্যাট্রিক্স। এটা কিন্তু 3x1 ম্যাট্রিক্স, এবং এটা কিন্তু 2x1 ম্যাট্রিক্স, তাহলে মিলছে এম ক্রস এন, এন ক্রস ওয়ান, এম ক্রস ওয়ান, একদম। অর্ডার গুলো মিললো। আর এবার যদি অগমেন্টেড ম্যাট্রিক্স দেখা হয়, অগমেন্টেড ম্যাট্রিক্স সেটা হচ্ছে সেটাকে এ ইকুয়ালস টু, অনেকে এ বার দিয়ে লেখা হয়, অগমেন্টেড ম্যাট্রিক্স কে এ বার দিয়েও লেখা যায়, সেটা হচ্ছে এ বি। অগমেন্টেড ম্যাট্রিক্স মানে হচ্ছে এ বি, এ বি বলতে তার মানে এখানে 2 3 -1, এইটা এটা পরপর লিখে দেবো 1 0 1, একটা দাগ দিয়ে লিখতে হবে হচ্ছে বি এর ভ্যালু গুলো 0। 5 0। ঠিক আছে, তো এখানে আমাদের দুটো কথা মাথায় রাখতে হবে, একটা সিস্টেম কখন হোমোজিনিয়াস হবে আর কখন নন হোমোজিনিয়াস হবে। যদি ডান দিকটা পুরোপুরি জিরোই থাকে, ডান দিকটা যদি জিরো থাকে তাহলে কিন্তু সেটা হোমোজিনিয়াস। ইফ ডান দিক জিরো মানে বি ম্যাট্রিক্সটা জিরো, বি ইকুয়ালস টু জিরো, দেন দি সিস্টেম, একদম উপরে জেনারেল সিস্টেমটা লিখেছি, সিস্টেম 1 ইজ কল্ড এ হোমোজিনিয়াস সিস্টেম, হোমোজিনিয়াস সিস্টেম of linear equations, and if v not equals to 0, জিরো বলতে কিন্তু জিরো ম্যাট্রিক্স, জিরো বলতে জিরো ম্যাট্রিক্স এখানে,
ঠিক আছে, বি নট ইকুয়াল টু জিরো। তাহলে বি নট ইকুয়াল টু জিরো বলছি মানে জিরোটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে জিরো ম্যাট্রিক্স। কিরকম ম্যাট্রিক্স? তার মানে এখানে জিরোটা বিটা যা, বি এর অর্ডার যা সেরকমই, সেই অর্ডারেরই একটা জিরো ম্যাট্রিক্স। ঠিক আছে, এরকম টাইপের। যদি এরকম জিরো ম্যাট্রিক্স বিটা না হয়, অর্থাৎ অন্তত একটাও যদি নন জিরো ভ্যালু সেখানে থাকে, যা খুশি, যেমন উপরেরটাতে 5 আছে, তো এটা কিন্তু নন জিরো। কিন্তু যদি জিরো হয়ে 5টাও, 5 এর জায়গায় জিরো থাকতো, তাহলে কিন্তু সেটা হোমোজিনিয়াস সিস্টেমে পরিণত হয়ে যেত। তো if v not equals to zero, then the system is called non-homogeneous. ঠিক আছে। তো এখন যদি বিটা জিরো হয়, বিটা যদি জিরো হয়, হ্যাঁ, তার মানে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? ফর হোমোজিনিয়াস সিস্টেম বি ইকুয়ালস টু জিরো। আর বি যদি জিরো হয়ে যায়, তাহলে বি জিরো হয়ে গেলে সেখান থেকে আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু যে বিটা হচ্ছে সেটা কি ইন্ডিকেট করছে? তার মানে এক্স ইকুয়াল টু জিরো। হ্যাঁ। ঠিক আছে, এক্স ইকুয়াল টু জিরো, অলসো এ ইন্টু জিরো ইকুয়ালস টু জিরো। এ হুম, ইন্টু জিরো করলেও জিরো হবে, তার মানে এই জিরো ম্যাট্রিক্সটা এক্স এর জায়গায় যদি জিরো ধরি, তাহলে কিন্তু সেটা কিন্তু একটা সলিউশন দিচ্ছে। তাহলে দেয়ার ফোর এক্স ইকুয়ালস টু জিরো, জিরো বলতে এখানে কিন্তু জিরো জিরো করে করে যে ম্যাট্রিক্সটা সেটা, হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে এন ক্রস ওয়ান। ঠিক আছে, অর্ডার গুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা, কিন্তু এমনিতেও তোর অর্ডার অত মনে না রাখলেও তার জন্য কোনো যায় আসবে না। তো এক্স ইকুয়াল টু জিরো, এই ম্যাট্রিক্সটা ইজ এ সলিউশন of the system ax equals to 0. হ্যাঁ, Okay, therefore which is called, the সলিউশনটার নাম রয়েছে which is called trivial solution, trivial or zero solution of the system. ওকে, আচ্ছা, তার হ্যাঁ, মানে যদি কোনো সিস্টেম হোমোজিনিয়াস হয়, কোনো সিস্টেমের ডান দিক যদি জিরো থাকে, তাহলে তার অবশ্যই একটা সলিউশন আছে। তার সলিউশন নেই এটা হতে পারে না। হুম, ঠিক আছে, সিস্টেমের একাধিক সলিউশন থাকতে পারে, একাধিক থাকুক বা না থাকুক, এটুকুনি গ্যারান্টি দিচ্ছে যে যদি কোনো সিস্টেম হোমোজিনিয়াস হয়, যদি ডান দিকটা জিরো হয়, তাহলে এক্স ইকুয়াল টু জিরো তার অবশ্যই একটা সলিউশন। অর্থাৎ কোনো হোমোজিনিয়াস সিস্টেমের সলিউশন নেই এটা হতে পারে না। ঠিক ঠিক আছে, আছে। হুম, নন ট্রিভিয়াল সলিউশন না এবার থাকতে পারে, কিন্তু ট্রিভিয়াল সলিউশন হোমোজিনিয়াস সিস্টেমের অলওয়েজ থাকবে। কিন্তু সেটা কিন্তু নন হোমোজিনিয়াস হলে এমনও হতে পারে যে সলিউশন নেই, কিন্তু হ্যাঁ, হোমোজিনিয়াসে সেই ঘটনা ঘটতে পারে না। ঠিক আছে, হোমোজিনিয়াস সব থাকবে। হুম, তাহলে দিস ইমপ্লাইজ a homogeneous system always have at least one solution, অন্তত একটা আছে। ঠিক আছে, অ্যাটলিস্ট মানে কিন্তু এইটা ছাড়াও অন্য থাকতে পারে। অ্যাটলিস্ট ওয়ান সলিউশন, হেন্স, আর কোনো সিস্টেমে যদি সলিউশন থাকে তখন সেই সিস্টেমকে কনসিস্টেন্ট বলা হয়। হেন্স এ হোমোজিনিয়াস সিস্টেম
is always consistent মানে যার সলিউশন আছে সেই ধরনের সিস্টেমকে কনসিস্টেন্ট সিস্টেম বলা হয়। ঠিক আছে, হ্যাঁ এইবার তার মানে হোমোজিনিয়াস ইনকনসিস্টেন্ট এই কথাটা হতে পারে না, হোমোজিনিয়াস সিস্টেম অলওয়েজ কনসিস্টেন্ট, সেটা জিরো সলিউশন আছে। এইবার আমি নন হোমোজিনিয়াস এর কনসেপ্টে আসি। তো নন হোমোজিনিয়াস এর দু রকম কেস হতে পারে, একটা হচ্ছে কনসিস্টেন্ট, একটা হচ্ছে ইনকনসিস্টেন্সিটা নন হোমোজিনিয়াস এর ক্ষেত্রে হতে পারে। নন হ্যাঁ হোমোজিনিয়াস, এবং সেটাই আমাদের মেন অঙ্কতে তাই থাকবে, হোমোজিনিয়াস খুব একটা থাকবে না অতটা। নন হোমোজিনিয়াস নন হোমোজিনিয়াস সিস্টেমের ক্ষেত্রে আমরা তিন রকম মানে দু রকম সলিউশন, দুটো জিনিস পাই, হয় কনসিস্টেন্ট নয়তো ইনকনসিস্টেন্ট। তো হয় সেটা কনসিস্টেন্ট হবে অথবা ইনকনসিস্টেন্ট। কনসিস্টেন্ট মানে হচ্ছে অ্যাটলিস্ট একাধিকও থাকতে পারে, হুম অ্যাটলিস্ট ওয়ান সলিউশন। হুম আর ইনকনসিস্টেন্ট মানে হচ্ছে সলিউশন নেই, নো সলিউশনও হতে পারে। হ্যাঁ তো এই নো সলিউশন কেসটা হোমোজিনিয়াস সিস্টেমে হয় না। ঠিক আছে, হুম এইবার অ্যাটলিস্ট ওয়ান সলিউশন যে বলছি, তার মানে একটা থাকতে পারে এবং একাধিক থাকতে পারে, এখানে একটা কথা রয়েছে। সলিউশন থাকলে একটাই থাকবে, আর যদি একের বেশি হয় তাহলে সেটা ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন আছে। তো দুটো তিনটে চারটে পাঁচটা 100টা এরকম সলিউশন হয় না। সলিউশন হলে একদম ইউনিক হবে, একটাই হবে, ওয়ান অ্যান্ড অনলি সলিউশন। আর যদি একের বেশি হয় তাহলে সেটা ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন থাকবে। ঠিক আছে, এক অথবা অসীম, কোনো মাঝখানের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, 100টা সলিউশন 500টা সলিউশন এরকম করে হয় না। হলে পুরো ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন, নয়তো অন্তত মানে একদমই একটাই থাকবে, এক্স্যাক্টলি একটাই সলিউশন থাকবে। তো তারও আবার কেস রয়েছে, এই জিনিসগুলো আমাদের বিচার করে করে করতে হবে। তার মানে দুটো কেস পাচ্ছি আমি, একটু জায়গা ছাড়লাম এখানে, কেন ছাড়লাম একটু লেখার সময় জায়গা ছেড়েই লিখবি, কেননা ওখানে একটা হ্যাঁ কন্ডিশন লিখবো। ইউনিক সলিউশন অথবা ইনফাইনাইটলি মেনি সলিউশন। এইবার আমি এক এক করে কখন কি হবে সেটা খুব একদম মনে রাখতে হবে। কখন কনসিস্টেন্ট হবে, কখন ইনকনসিস্টেন্ট হবে, আগে সেটা জানতে হবে। কখন একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কনসিস্টেন্ট হয়, কখন সেটা ইনকনসিস্টেন্ট হয়, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে ম্যাট্রিক্সের র্যাঙ্কের উপর। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এবং অগমেন্টেড ম্যাট্রিক্স, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এবং অগমেন্টেড ম্যাট্রিক্স, এই দুইজন ম্যাট্রিক্সের র্যাঙ্কের উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি কখন কোনো ম্যাট্রিক্সে মানে কখন কোনো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আমাদের কাছে কনসিস্টেন্ট হবে না ইনকনসিস্টেন্ট হবে। ঠিক আছে, তো তার জন্য যে কন্ডিশনটা, প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে কনসিস্টেন্ট হওয়ার কন্ডিশন। কনসিস্টেন্ট মানেই ম্যাট্রিক্সের যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক, সিস্টেমে যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক, অর্থাৎ এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক এবং অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক, এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক এবং অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক সমান হতে হবে।
আচ্ছা। অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক সমান হতে হবে এবং তাহলেই আমার কাছে কি হয়ে যাবে, কনসিস্টেন্ট হবে। তাহলে সেটা কি হয়ে যাবে, কনসিস্টেন্ট হয়ে যাবে। তাহলে এখানে লিখি rank of A equals to rank of the augmented matrix. Rank of A equals to rank of the augmented matrix. এটা হলে কনসিস্টেন্ট হবে। তার মানে ইউনিক সলিউশন মানে সেটাও কনসিস্টেন্ট, ইনফাইনাইটলি মেনি সলিউশন মানে সেটাও কনসিস্টেন্ট। তাহলে এই দুটো ক্ষেত্রেই আগে এটা কন্ডিশনটা স্যাটিসফাইড হতে হবে, তবে গিয়ে আমি ইউনিক সলিউশনটা পাবো কিংবা ইনফাইনাইটলি মেনি সলিউশনটা পাবো। তাহলে নিশ্চয়ই আরো একটা কোনো এক্সট্রা কন্ডিশন আছে যেটা এটার সঙ্গে এক্সট্রা কোনো কন্ডিশনের জন্য একটা ইউনিক সলিউশন দেবে, কোনো ক্ষেত্রে ইনফাইনাইটলি মেনি সলিউশন দেবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু র্যাঙ্ক অফ দি অগমেন্টেড ম্যাট্রিক্স, এবং সেটা যদি নাম্বার অফ ভ্যারিয়েবলস এর সঙ্গে সমান হয়ে যায়, এই যে র্যাঙ্কটা বলছি সেটা যদি নাম্বার অফ ভ্যারিয়েবলস এর সঙ্গে সমান হয়ে যায়, নাম্বার অফ ভ্যারিয়েবলস, যেমন এখানে নাম্বার অফ ভ্যারিয়েবলসটা হচ্ছে মেন সিস্টেমে n সংখ্যক নাম্বার অফ ভ্যারিয়েবল নিয়েছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি হচ্ছে নাম্বার অফ কলাম অফ এ ম্যাট্রিক্সে যতগুলো কলাম আছে সেই কলামটাই হচ্ছে অ্যাকচুয়ালি নাম্বার অফ কি বলবো ভ্যারিয়েবলস কে ইন্ডিকেট করে। তো সেই নাম্বার অফ মানে এই ম্যাট্রিক্স এর কলামের সংখ্যার সঙ্গে যদি র্যাঙ্ক দুটো সমান হয় তখন সেটার ইউনিক সলিউশন থাকে, তখন ইউনিক সলিউশন থাকে। তাহলে ইনফাইনাইট মেনি সলিউশন কখন হবে, যখন র্যাঙ্ক অফ এ এবং র্যাঙ্ক অফ এ স্ল্যাশ বি সেটা সমান তৈরিয়ে হবে, সমান হবে, কিন্তু সেটা নাম্বার অফ ভ্যারিয়েবলস এর সঙ্গে সমান হবে না। নাম্বার অফ ভ্যারিয়েবলস এর সঙ্গে সমান হবে না, তখন সেটার ইনফাইনাইটলি মেনি সলিউশনস রয়েছে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে র্যাঙ্ক অফ এক্ষেত্রে কন্ডিশনটা লিখে রেখে দিই, র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এ। এবার এই দুটো তো সমান হতেই হবে, নাহলে তো ইনফাইনাইটলি মেনি সলিউশন মানে কি, সলিউশন আছে, সলিউশন থাকার জন্য এই দুটোকে তাকে সমান হতে হবে, কিন্তু সেটা এই জিনিসটার সঙ্গে সমান হবে না। নট ইকুয়ালস টু নাম্বার অফ ভ্যারিয়েবলস or columns. ওকে, হ্যাঁ। এবার লাস্ট হচ্ছে ব্যাপার, সেটা হলো ইনকনসিস্টেন্ট। এতক্ষণ আমরা বুঝে গেছি ইনকনসিস্টেন্ট কখন হবে, যখন এই দুটোই সমান হবে না। হ্যাঁ। যখন র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এবার এই নিজেরাই সমান নয়। এই দুজনের র্যাঙ্ক সমান না হলে তখন সেটাকে বলা হয় ইনকনসিস্টেন্ট, তখন সলিউশনই থাকে না। Okay? আচ্ছা, তাহলে এবার আমরা ডাইরেক্ট অঙ্কে চলে আসি। ঠিক আছে। এবার এখান থেকে আমরা যে একটু আগে বলছিলাম যে হোমোজিনিয়াস সিস্টেমে সবসময় সলিউশন থাকে, হোমোজিনিয়াস হ্যাঁ। সিস্টেমে যে সবসময় সলিউশন থাকে সেটা কিন্তু এখান থেকেও বিচার করা যায়। হোমোজিনিয়াস সিস্টেমের ক্ষেত্রে যদি আমরা এটাকে ধরি, বি ম্যাট্রিক্সটা কত হোমোজিনিয়াস সিস্টেমের ক্ষেত্রে, হোমোজেনিয়াস
for a homogeneous system হুম p ম্যাট্রিক্সটা কত 0, তো therefore rank of a/b যদি বলি তার মানে তো rank of a এই given 0 হবে, তার মানে হচ্ছে rank of a, তাহলে এমনিতেই অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক এবং র্যাঙ্ক অফ এর সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো দিস হ্যাঁ গিভস কি কনসিস্টেন্সি, কনসিস্টেন্ট, তার মানে এমনিতেই, তখন সেটা বললাম না বিকজ কন্ডিশন গুলো লিখিনি, তখন জাস্ট 0 দিয়ে বললাম, 0 সলিউশন অবশ্যই থাকছে। কিন্তু এখন আমরা এটাও বলতে পারছি যে র্যাঙ্ক অফ এ গিভেন বি, মোট কথা র্যাঙ্ক অফ এ অ্যান্ড অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক এই দুটো সবসময় হোমোজিনিয়াস সিস্টেমের ক্ষেত্রে সমানই হবে, তাই কনসিস্টেন্সি এমনিতেই হবে। হোমোজিনিয়াস এর ক্ষেত্রে কিন্তু নাও হতে পারে, তাই সেখানে ইনকনসিস্টেন্সির কথা চলে আসে। তো এই কিছু কনসেপ্টের উপর ডিপেন্ড করে আমরা গোটা এক্সারসাইজটা সলিউশন করে ফেলতে পারবো। তার জন্য শুধু হুম লাগবে এর আগে আমরা যেটা করেছি একিলন ফর্ম এবং র্যাঙ্ক অফ দি ম্যাট্রিক্স, র্যাঙ্ক কি হ্যাঁ করে বার করতে হয় একিলন ফর্ম করে, সেটুকু নিয়ে শুধু কাজে লাগবে। তো শুরু করা যাক, ফার্স্ট প্রবলেম দেখি কি আছে। আমার যখন কোনো একটা ইকুয়েশন সলভ করতে বলবে তাহলে তো আমার ওটাকে আগে চেক করতে হবে যে ওটার কোনো সলিউশন আছে কিনা। যদি সলিউশন না থাকে তাহলে তো সলভ করার কোনো মানেই হয় না। না, ঠিকই। তার মানে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমাকে আগে চেক করতে হবে যে ওটার সলিউশন আছে কিনা। হ্যাঁ, এবার সলিউশন আছে কিনা চেক করতে গিয়ে তো সলিউশন বেরিয়ে যাবে, আলাদা করে ওহ, সলভ করতে হবে না, ঠিক বুঝতে আছে? পেরেছি। হুম সলিউশন আছে কিনা সেটা চেক করতে গিয়ে আমরা সলিউশন পেয়ে যাবো, তাই পেয়ে যাবো। সলভ করলাম মানে অ্যাকচুয়ালি ওইটাই করা। সলিউশন আছে কিনা সেটাকে আমরা আইডেন্টিফাই করবো। হ্যাঁ, সেটা করতে গেলে যেটা বেরোবে সেটাই অ্যাকচুয়ালি সলিউশন বেরোবে। তো ঠিক শুরু করা আছে। যাক প্রথম অঙ্কটা দিয়ে। প্রথমটা কিন্তু দুটোই হোমোজিনিয়াস সিস্টেম, দুটোই কিন্তু হোমোজিনিয়াস ঠিক সিস্টেম। আছে। তো আমি প্রথমটাকেই নিই, প্রথমটা বড় আছে। অঙ্কগুলো করতে ভালো লাগবে কারণ কন্ডিশন চেক করার ব্যাপার, তো ওগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ তো একটা প্রথম প্রশ্ন অঙ্কটাতে থাকে। দিচ্ছে কি, হ্যাঁ, এক্স প্লাস ওয়াই প্লাস 3z ইকুয়ালস টু 0, হুম 2x plus y plus z equals to 0, 3x plus 2y plus 4z equals to 0। একদম প্রথম অঙ্কটা যেভাবে লিখবো সেভাবে লিখে লিখে করতে হবে, কারণ প্রত্যেকটাতে বেশি লিখবো না, প্রথম অঙ্কের হুম লেখাটা একদম ফলো করবি, হুম পরীক্ষার সময় এটাই লিখবি। 1 নম্বর সিস্টেমটাকে নাম দেবো, এখানে লিখতে হবে দিস ইজ, এরকম ভাবে লিখি, দিস সিস্টেম 1 হোমোজিনিয়াস সিস্টেম হলে এটা লিখবো, নন হোমোজিনিয়াস হলে নন হোমোজিনিয়াস লিখবো। The system 1 is a homogeneous system with তিনটে linear equation, হ্যাঁ 3 linear equation and unknown কটা আছে x y z করে করে আছে, তার বেশি নেই, হ্যাঁ and 3 unknowns x y z। এই পুরো কথাটাকেই আমরা যদি এখানে কোনো কিছু থাকতো সেক্ষেত্রে মানে নন জিরো ভ্যালু থাকতো তাহলে নন হোমোজিনিয়াস দিয়ে একই কথা লিখতাম, ঠিক আছে? কটা ইকুয়েশন আছে, কটা আননোন আছে, এই যে নাম্বার অফ ইকুয়েশনটা কিন্তু অ্যাকচুয়ালি
coefficient matrix number of row of coefficient matrix equals to number of equation আচ্ছা ঠিক আছে। and number of column is equals to number of unknown. ঠিক আছে, একটু অবজার্ভ করলে এটা আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ইকুয়েশন যেটা থাকে সেটাই হচ্ছে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের রো সংখ্যাটাকে সেটাই ইন্ডিকেট করে, এবং যতগুলো আননোন থাকে সেটা কিন্তু কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের কলামকে ইন্ডিকেট করে, কতগুলো কলাম আছে। তো যাই হোক, সেটা আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স যা হবে হবে। এইবার now system 1 can be expressed in matrix form as, কিভাবে এক্সপ্রেস করতে পারি না, a x equals to b, where a matrix, where এখানে লিখে নি coefficient matrix equals to a, coefficient matrix equals to a ম্যাট্রিক্সটা কত 1 1 3 2 1 1 3 2 4, coefficient matrix a is equals to 1 1 3, তারপর 2 1 1, অর্থাৎ এক্স ওয়াই জেড এর কোএফিশিয়েন্ট গুলো পরপর রো ওয়াইজ বসিয়ে যাচ্ছি ইকুয়েশনে যা আছে 3 2 4 3 2 4, আর ক্যাপিটাল এক্সটা তো বুঝতেই পারছি এক্স ওয়াই জেড, আর ক্যাপিটাল বিটা তো জিরো ম্যাট্রিক্স, ক্যাপিটাল বিটা অসুবিধা কিছু নেই। নাও এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সে র্যাঙ্কটা কত দেখতে হবে, এই ম্যাট্রিক্সের র্যাঙ্কটা কত সেটা আমাদের দেখে নিতে হবে। তো এই ম্যাট্রিক্সের র্যাঙ্কটা দেখার জন্য সেটা তার জন্য আমরা তার উপর সেটাকে রো রিডিউস একেলন ফর্মে আনার চেষ্টা করব, রো রিডিউস একেলন ফর্মে নিয়ে আসার চেষ্টা করব। নাও র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু এখানে কত, বা এ স্ল্যাশ বি ইকুয়ালস টু, আচ্ছা আমরা ওইভাবে করার দরকার নেই, অগমেন্টেড ম্যাট্রিক্স লিখে করি। নাও অগমেন্টেড ম্যাট্রিক্স ইজ ইকুয়ালস টু এ বার দিয়ে লিখতে পারি, যেটাকে আমরা এ স্ল্যাশ বি দিয়ে লেখা হয়। এ ম্যাট্রিক্সটা হচ্ছে 1 1 3 2 1 1 3 2 4 ইভেন 0 0 0। ওকে, তো 1 1 3 2 1 1 3 2 4 0 0 0। এবার এটা আমরা র্যাঙ্ক বের করার চেষ্টা করব। তার জন্য রো রিডিউসড একেলন ফর্মে আনবো। রো রিডিউসড একেলন ফর্মে আনার জন্য আমরা কি করি না, এগুলোকে আগে জিরো করতে হবে। উপরে এটাকে লিডিং ওয়ান বলা হয়, প্রত্যেকটার প্রথম যে ওয়ানটা থাকে সেটাকে বলা হয় লিডিং ওয়ান, যে লিড করছে রোটাকে লিডিং ওয়ান বলা হয়। তো সেই লিডিং ওয়ানটা থাকবে এবং তার নিচের রোতে সবাইকে নিচের রোয়ে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে সব জিরো বানাতে হবে।
তো জিরো বানানোর জন্য আমরা কি করছি, এই যে দুইটাকে জিরো করতে চাইছি, এই দুইটাকে আমি চাইছি জিরো করতে, তার জন্য আমরা কি করব, R2 - 2 R1 করব, R2 - 2 R1 করব। ঠিক আছে, যেটাকে আমরা সহজে যেটাকে আমরা অন্যভাবে কি লিখতে পারি, এই জিনিসটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা হচ্ছে R21 - 2, R21 - 2। কিন্তু যদি ভুল হয়ে যায় তাহলে লিখবি না, এটা যদি কোনো কনফিউশন থাকলে এটা লেখার দরকার নেই, নর্মাল R2 - 2 R1 করলেও হবে। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা আমরা ডিটারমিনেন্টের ক্ষেত্রে R2 ড্যাশ সমান R2 - 2R1 লিখতাম, এরকম টাইপের লিখতাম, কিন্তু এখানে এই লেখাটারও কোনো প্রয়োজন নেই। ম্যাট্রিক্স এর ক্ষেত্রে প্রথম যেটা কোএফিসিয়েন্ট থাকে, মানে প্রথম যে সংখ্যাটা থাকে আমরা সেখানেই বসানো হয়। ঠিক আছে, কেউ যদি লেখে R21 সমান R21 - 2, এর মানে হচ্ছে রো 1 কে -2 দিয়ে গুণ করে R2 র সঙ্গে যোগ করা এবং যোগ করে R2 তেই বসানো, এইটুকানির কথার মানে এত কিছু। ঠিক আছে, তার মানে R21 - 2 মানে কি, R1 কে -2 দিয়ে উল্টো দিক থেকে ভাবতে হবে। R21 - 2 মানে হচ্ছে R1 কে -2 দিয়ে গুণ করে সেটাকে R2 তেই বসাতে হবে, প্রথম যেটা থাকবে সেটাতে। আমরা যদি বাই চান্স এখানে 1 2 করে দিই, জিনিসটা পুরো ঘুরে যাবে, ভুল হয়ে যাবে। তাই বারবার করে বলছি, অসুবিধা হলে শুধুমাত্র R2 - 2R1 লিখলেও এনাফ, এক্ষেত্রেও R2 ড্যাশ লেখার দরকার নেই। আর কেউ যদি লেখে তার জন্য কাটবে, অবশ্যই কাটবে না, যদি R2 ড্যাশ কেউ লেখে তাতে কোনো কাটাকাটির ব্যাপার নেই। ঠিক আছে, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে লাগে না, সেগুলো ডিটারমিনেন্টাল লাগে। তো যাই হোক, আমরা ম্যাট্রিক্সটা লিখবো এখানে, একইভাবে আমরা একসঙ্গেই কাজটা করে নেবো। R3 - 3, এই যে 3টাকে যদি জিরো করতে হয় তাহলে R3 - 3R1 করতে হবে, যেটাকে আমরা সহজে লিখতে পারি R31 - 3। এই সাইনটা দিচ্ছি কারণ এই সাইনটা বইতে দেখবি এরকম অ্যারো দিয়ে দিয়ে লিখছে, কিন্তু আমরা অ্যারো দেবো না, এটা টেকনিক্যালি সঠিক, বিকজ এটা হচ্ছে এই ম্যাট্রিক্সটার সঙ্গে পরের ম্যাট্রিক্সটা সিমিলার ম্যাট্রিক্স। ঠিক আছে, অ্যারো দেওয়ার কোনো কেমিস্ট্রির বিক্রিয়া না যে অ্যারো দিয়ে দিয়ে লিখবো। তো আমরা এটাকে কি লিখবো এবার, 1 1 3 2 1 1 3 2 4, সেটাকে আমরা নিচের গুলো জিরো হচ্ছে, তাহলে 1 1 3। এখানে দেখ এই জিরো সবসময় জিরোই থাকবে, কারণ এর মধ্যে নিজের জিরোদের মধ্যে ক্যালকুলেশন জিরোই থাকবে। ঠিক আছে, এই জায়গাটা জিরো হবে, এই পোর্শনটা জিরো হবে, তো এইগুলো তো চেঞ্জ হবে। এগুলো চেঞ্জ কিরকম ভাবে হচ্ছে, এইটার সঙ্গে এটা থেকে 1 কে 2 দিয়ে গুণ করে বিয়োগ করে, তার মানে -1, 1 থেকে এটা বিয়োগ, তার -5। তারপরে এখানেও তাই, এখানে এটাকে 3 দিয়ে গুণ করে তাহলে -1, এটাকে 3 দিয়ে, 3 3 9, তাহলে -5। ওকে, এরকম যখনই হয়ে গেল আমরা নর্মালি বিয়োগ করে দেই। আমরা যদি এখন বিয়োগ করি, এই দুটো তো সেম চলে এসছে, তো একটাকে তো আমি বিয়োগ করে দিতে পারি, তাহলে আমি যদি এখন আমি একটা কাজ করি, R2 কে R3 থেকে বিয়োগ করি। R3 - R2 করে দিই, বিয়োগ করলেই তো চলে আসছে, R3 - R2 করি, অর্থাৎ R32 - 1 করি, R32 - 1 এটার অর্থ করে R3 তে যদি বসানো হয় তাহলে সেক্ষেত্রে 1 1 3 নিজের মধ্যে থাকলো, 0 0 0 থাকলো, এখানে কি থাকলো 0 -1 -5 থাকলো, এটা কিন্তু 0 0 0 হয়ে গেল। এইবার এই ক্ষেত্রে প্রডিউস এক্লন ফ্রম মানে কোনো মানে রোতেই প্রথম সংখ্যা 1 ছাড়া অন্য কিছু হবে না, তো 1 তো আছে কিন্তু নেগেটিভ আছে, নেগেটিভ থাকলেও চলবে না, তাই জন্য আমি কি করলাম, তাহলে R2 কে -1 দিয়ে গুণ করছি, এটার মানে হচ্ছে R2 কে -1 দিয়ে গুণ করা। কেউ যদি লেখে এটাকে এরকম ভাবে তার তো কোনো অসুবিধা নেই, তোর -R2 কেউ যদি বলতে পারে, R2 নেগেটিভ নেওয়া হচ্ছে, তার মানে 1 1 3 0 0 0 0 0 1 5
0 আর 0 তো মোটামুটি আমরা এতক্ষণে বুঝে গেছি র্যাঙ্ক কি হবে। ঠিক আছে, সেটা হচ্ছে নাম্বার অফ নন জিরো রো, নাম্বার লাস্টের রোটা 0 এসছে, তার মানে হচ্ছে 2 র্যাঙ্ক হবে। র্যাঙ্ক হবে। সেটা অগমেন্টেড ম্যাট্রিক্স এর দিক থেকেই হোক বা শুধু কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স ধরি, এটাকে যদি বাদ দিয়ে দিই, এটাকে বাদ দিয়ে শুধুমাত্র এটুকুনি ম্যাট্রিক্স এর ক্ষেত্রে বলি, তাতেও একটাই নন জিরো রো। আবার টোটালটাকে যদি নিই তাতেও এই জিরো একটাই জিরো রো আসছে। ঠিক আছে, একটাই জিরো রো আগের ক্ষেত্রেও, আমি যদি এটাকে বাদ দিই তাতেও এই একটাই জিরো রো। তো র্যাঙ্ক আমরা পেয়ে গেছি, কিন্তু আমি একটু একদম রো রিডিউসড করে দিচ্ছি। সেটা করার জন্য জাস্ট এটাকে 0 করতে হবে। এই ওয়ানের উপরের যে মানে এই ওয়ানের কলামে আর কোনো ওয়ান থাকবে না, বা অন্য কোনো নন জিরো সংখ্যা থাকবে না, সবাই 0 থাকবে। কাজ করি, R2 তে দিয়ে R1 কে বাদ দিয়ে দিই, মানে R2 R1 উল্টো থেকে R1, হ্যাঁ R1 থেকে R2 বাদ। ঠিক বাদ আছে, দিয়ে দিই। যে রো এর কাজ হবে তাকে সেখানে আর কিছু বসাবো না, যা বসাবো অন্যগুলোতে। তাহলে 1 0 -2 হয়ে যাবে সেক্ষেত্রে। তবে 0 1 5 0 0 0। ব্যাস, তো এটা এসে গেছে। আমার যে ওয়ান গুলো আছে সেগুলো কিন্তু এরকম ভাবে আছে। ঠিক আছে, এইখানে যে হ্যাঁ ওয়ান আছে তার এইদিকে আর ওয়ান নেই, ডান দিকে বাদিকে কোনো ওয়ান নেই, আছে ডান দিকে। অর্থাৎ এটা হচ্ছে রো হ্যাঁ, রিডিউসড ফর্ম। আর আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। হুম, তাহলে হুইচ ইজ দি রো রিডিউসড echelon form of A given B also of A ম্যাট্রিক্স এর ক্ষেত্রেও তো এটাই রো রিডিউসড echelon form, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। হুইচ হ্যাজ টু নন জিরো, জিরো রো একটা, জিরো রো কটা একটা, কিন্তু নন জিরো কটা দুটো। তাহলে দেয়ার ফোর র্যাঙ্ক অফ এটাও 2, র্যাঙ্ক অফ এ গিভেন বি যদি বলি, মানে এটাকে সেক্ষেত্রেও এটাই শুধুমাত্র জিরো রো, অর্থাৎ র্যাঙ্ক অফ এ গিভেন বি তো দুটোই রয়েছে। তাহলে দুইজন সমান হলো, এই দুইজন কিন্তু সমান হলো। এইবার দেখতে হবে সে নাম্বার অফ কলামের থেকে ছোট হচ্ছে কিনা। তো অবভিয়াসলি দেখে নি, এটাকে একটু ভাবে লিখ, তাহলে সুবিধা হবে। এ গিভেন বি হুইচ ইজ ইকুয়াল টু 2, কিন্তু নাম্বার অফ কলাম কটা আছে? 3টে আছে। নাম্বার অফ কলাম এখানে কটা আছে? 3টে। এ ম্যাট্রিক্স এর নাম্বার অফ কলাম এটাকে ধরবো না, কিন্তু এ ম্যাট্রিক্স এর নাম্বার অফ কলাম কটা আছে? 3টে। অর্থাৎ আমরা ওইসব ভাববোই না, ওইসব দরকার নেই, তো আমরা নাম্বার অফ ভ্যারিয়েবল দিয়ে ভাবি। নাম্বার অফ ভ্যারিয়েবল কটা আছে? 3টে, এক্স ওয়াই জেড। তার থেকে তো কম র্যাঙ্ক বেরিয়েছে, তার থেকে তো হ্যাঁ কম র্যাঙ্ক বেরিয়েছে। তিনটা কি? নাম্বার অফ ভ্যারিয়েবলস। তাহলে এই দুটো সমান হচ্ছে, তার মানে কনসিস্টেন্ট হচ্ছে, আর সেটা কনসিস্টেন্ট হতেই হবে, এটা হোমোজিনিয়াস সিস্টেম ছিল। কিন্তু এখানে নাম্বার অফ ভ্যারিয়েবলস থেকে কম বেরিয়েছে। তাহলে দিস ইমপ্লাইজ the system has infinitely many solution. The system has infinitely many solution. তাহলে এবার আমাদের যে কোনো একটা সলিউশন বার করলেই হয়ে যাবে। হুম, আমরা এবার কি করে করব ইনফাইনাইটলি মেনি সলিউশনের ক্ষেত্রে? না, ইনফাইনাইটলি মেনি সলিউশনই বার করবো। এবার ভাববে যে কি করে ইনফাইনাইটলি, এই আমাদের এই লাইফ তো ফাইনাইট, ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন বার করবো কি করে? কিছুই না, একটা জাস্ট ইয়েতে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন দিয়ে দেবে। সেটা হচ্ছে রো রিডিউসড একেলন ফর্ম থেকে, এইটা যে রো রিডিউসড একেলন ফর্ম, হ্যাঁ তার মানে গিভেন সিস্টেমটা কিন্তু এই ফর্মে রিডিউসড হয়ে যায়। গিভেন সিস্টেমটা কিন্তু এই ফর্মে রিডিউসড হচ্ছে। গিভেন হ্যাঁ সিস্টেমের যে অগমেন্টেড ম্যাট্রিক্স ছিল সেটা এই ফর্মে রিডিউসড হয়েছে, তার মানে সিস্টেমটাকে নতুন করে আমরা কিভাবে লিখতে পারবো?
আমরা জেনারেল ভাবে তিনটে ইকুয়েশন ধরে সলভ করতে পারি, কিন্তু সেসব করা বেকার। হ্যাঁ, এটা করতে পারি x minus 2z equals to 0. হ্যাঁ, তো লিখ দি রো রিডিউসড echelon from is কি আছে সঙ্গে লাস্ট পর্যন্ত 1 0 হ্যাঁ, minus 2 0 1 5 0 0 0. তাহলে therefore the given system 1 is equivalent to, এই যে বারবার করে সিমিলার সাইনটা দিয়ে গেছি তার মানে এইটা গিভেন সিস্টেমের সঙ্গে ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এটার সলিউশন করে যা পাবো আমরা গিভেন সিস্টেমের সলিউশন করলেও তাই পাবো। the given system 1 is equivalent to, তাহলে এইখানে যদি আমি এক্স ওয়াই জেড বসাই, হুম, ঠিক আছে, এটা যদি বি হিসাবে ধরি, বি ম্যাট্রিক্স হিসাবে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি 1x, তাহলে এক্স 0, তাহলে এখানে ওয়াই নেই, না minus ডাইরেক্ট 2z -2z ইকুয়ালস টু 0। আরেকটা হচ্ছে এখান থেকে, তার মানে 5 y প্লাস 5 5z 0. ইকুয়ালস টু 0। তাহলে আমরা পেলাম, এটাকে যদি আমি 2 নম্বর আর 3 নম্বর নাম দিই, ফ্রম 2 আমরা তাহলে z ইকুয়ালস বা x ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি হচ্ছে 2z, আর ফ্রম 3 থেকে যদি দেখি y y equals ইকুয়ালস to টু পাচ্ছি -5z। তার মানে এখানে কিন্তু ডিপেন্ডেন্ট বেরোচ্ছে, এখানে কিন্তু ডিপেন্ডেন্ট হিসেবে পাচ্ছি, ঠিক আছে, z এর উপর কিন্তু x এবং y ডিপেন্ড করছে, অথচ z এর ভ্যালু জানি না, z এর উপর ডিপেন্ড করছে। ওকে, তো হ্যাঁ, এটার ক্ষেত্রে আমরা তাহলে কি পাচ্ছি, তার মানে z এর ভ্যালু কিছু একটা ধরে নি, লেট z ইকুয়ালস টু k, z ইকুয়ালস টু k বিলংস টু r, এটা হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার, কে হচ্ছে এনি রিয়েল নাম্বার। তাহলে দেয়ার ফোর, তাহলে k এক্স এর ভ্যালু ইকুয়ালস টু কত 2k হুম এখান থেকে, হুম আর ওয়াই ইকুয়ালস টু কত minus ফাইভ 5k. কে তাহলে আর দেয়ার ফোর, তাহলে দেয়ার ফোর দি সলিউশন অফ দি সিস্টেম ইজ, তাহলে ক্যাপিটাল এক্স যে ম্যাট্রিক্সটা আমরা পেয়েছিলাম, হুম, ক্যাপিটাল এক্সটাই তো সলিউশনটা দেবে, তো সেই সলিউশনটা আমরা কত পেলাম সেটাকে যদি আমরা এরকম প্যাটার্নে লিখি এক্স কমা ওয়াই কমা জেড, তো হ্যাঁ, সেই এক্স কমা ওয়াই কমা জেড কত পাচ্ছি, এক্সটা হচ্ছে 2k, ওয়াইটা কত -5k, আর জেডটা হচ্ছে শুধু কে, তাহলে দিস ইমপ্লাইজ কে ইন্টু 2, -5, 1, ও এইভাবেই 2, লিখবো। -5, হ্যাঁ 2, -5 কেটা কমন নিয়ে, যেখানে কেটা হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার। ঠিক এবার আমরা আছে। নিজেরাই যদি ভাবি যে রিয়েল নাম্বার, তাহলে রিয়েল নাম্বার তো একটা ইনফাইনাইট সেট, তার মধ্যে ইনফাইনাইট রিয়েল নাম্বার আছে আর এর মধ্যে, তো কে এর তাহলে বিভিন্ন রিয়েল নাম্বারের জন্য বিভিন্ন সলিউশন পাচ্ছি, তার মানে এখানে ইনফাইনাইট সলিউশন একটার মধ্যে রয়েছে, আমি কি বলছিলাম যে একটার মধ্যে ইনফাইনাইট সলিউশন থাকবে। দেখো, ঠিক আছে। এবার যে আমি বলেছি হোমোজিনিয়াস ইকুয়েশনের সবসময় ট্রিভিয়াল সলিউশন থাকে, আমি এখন কে ইকুয়ালস টু 0 ধরে নিই, কে ইকুয়ালস টু 0, 0টা তো একটা রিয়েল নাম্বার, তো ফর হ্যাঁ, কে তাহলে ইকুয়ালস টু 0 ইনটু এটা, তখন 0 সলিউশন দেবে, হ্যাঁ, ঠিক আছে। আর তার মানে পুরোপুরি ডিপেন্ড করছে কার উপর, 2, -5, 1, 2, -5, 1। আর এখানে লিখে রাখি দেয়ার ফোর, বা আর কিছু লিখতে হবে না, এটাই এনাফ। ওকে। ঠিক আছে।
নেক্সট আচ্ছা, এখানে আমি একটা অবজারভেশন দেখাচ্ছি। 1 নম্বরটাতে হুম সাধারণত এরকম যে ডিপেন্ডেন্সের ব্যাপার, যখন তিনটে ইকুয়েশন তিনটে আননোন থাকে, বা দুটো ইকুয়েশন যতগুলো ইকুয়েশন ততগুলো আননোন আছে, হুম এরকম যদি হয় সেক্ষেত্রে এরকম কে দিয়ে আনসার আসা উচিত নয়, কিন্তু তা সত্ত্বেও কেন এলো? তা সত্ত্বেও এখানে কেন এলো? ধর তিনটে ইকুয়েশন কখনো এসছে, আমরা যখন করতাম দুটো ইকুয়েশন দুটো আননোন থাকতো হ্যাঁ ডিফারেন্সিয়েশন মেথডে বা তোর ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে, যে কোনো ক্ষেত্রে দুটো ইকুয়েশন এক্স ওয়াই থাকতো, দুটো মানে এক্স ওয়াই দিয়ে থাকতো এবং দুটো ইকুয়েশন থাকতো। কিংবা ক্র্যামারস হুম রুল যখন করি তিনটে ইকুয়েশন তিনটা আননোন থাকতো এক্স ওয়াই জেড দিয়ে। কিন্তু এখানে তিনটে ইকুয়েশন তিনটা আননোন থাকা সত্ত্বেও কেন আমার ডিপেন্ডেন্সটা এলো জেড এর উপর? সেক্ষেত্রে আমার ইউনিক সলিউশন আসা উচিত ছিল যদি ইকুয়েশনও ঠিকঠাক ভাবে থাকতো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, আমরা যদি এই দুটো ইকুয়েশনকে যোগ করি, এই দুটো হুম ইকুয়েশনকে যোগ করি, তাহলে কিন্তু তাহলে থার্ড ইকুয়েশন পেয়ে যাচ্ছি। তার মানে আমার এক্স্যাক্টলি দুটো ইকুয়েশন। এক্স প্লাস 2x ইকুয়াল টু 3x, ওয়াই প্লাস ওয়াই 2y, 3z প্লাস 4z মানে z পুরো 4z। তার মানে প্রথম দুটো আমরা যোগ করলেই থার্ডেরটা পেয়ে যাচ্ছি। তার মানে এখানে তিনটে ইকুয়েশন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয়, তিনটে ইকুয়েশন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয়। অর্থাৎ এই ইকুয়েশনটা, লাস্টের যে ইকুয়েশনটা, সেটা কিন্তু এই দুজনের কম্বিনেশন, যেটাকে আমরা লিনিয়ার কম্বিনেশন বলি, সেটা আমরা ভেক্টর স্পেসে পড়বো, সেটা হচ্ছে পরের সেমে। আচ্ছা এই ইকুয়েশনটা কিন্তু তার মানে প্রথম দুটো ইকুয়েশনের লিনিয়ার কম্বিনেশন, তাই এই ইকুয়েশনটা লাস্টের ইকুয়েশনটা উপর দুজনের উপর ডিপেন্ডেন্ট। ফলে এখানে হ্যাঁ এক্স্যাক্টলি ইন্ডিপেন্ডেন্টলি তিনটে ইকুয়েশন নেই। যদি থাকতো তাহলে ইউনিক সলিউশন পেতাম, কেএফ এ আসতো না, জেড জেড এর উপর ডিপেন্ড করতো না, এক্স ওয়াই জেড এর ভালো সংখ্যাই পেতাম, মানে ইউনিক সংখ্যা পেতাম, কেউ কারোর উপর ডিপেন্ড করে আসতো না। যদি তিনটে আলাদা আলাদা ইকুয়েশন আলাদা থাকতো। কেউ কাউকে দিয়ে কাউকে যদি এক্সপ্রেস করা না যেত। হ্যাঁ যেত, বুঝতে পেরেছি। দেখতে একটা অঙ্ক, কিন্তু তার মধ্যে অনেক কিছু জানার বোঝার রয়েছে। এক্স ওয়াই জেড এরকম টাইপের পেয়ে গেলাম। এবার নেক্সট, আমি তখন থেকে এটাই ভাবছিলাম যেটা তিনটে ইকুয়েশন তিনটা নন, ওই জন্য আমি আরেকবার ব্যাক করে ইকুয়েশনটা দেখলাম কিরকম আছে। ইকুয়েশনটার মধ্যে এরকম গন্ডগোল আছে, গন্ডগোল না মানে ডিপেন্ডেন্স রয়েছে। আচ্ছা, এইবার নেক্সট অঙ্ক, পরের অঙ্কটা আপাতত বলছি, দুইয়ের অঙ্কটা তারপর থেকে করাই। দুইয়ের অঙ্কটাও বলি। দুইয়ের যে ইকুয়েশনটা দেওয়া, দুইয়ে বলতে 1-এর 2, হ্যাঁ এক্স প্লাস ওয়াই প্লাস কি আছে ইকুয়েশনটা, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস ডাব্লিউ। ইকুয়ালস টু 0, আর হ্যাঁ এক্স মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস ডাব্লিউ ইকুয়ালস টু 0। মাইনাস ডাব্লিউ ইকুয়ালস টু 0। আচ্ছা, তো এটাকে সলভ করতে হবে। এটাকে সলভ করবার জন্য আমরা এবার শর্টে লিখছি, এবার আর বিশেষ লিখছি না। ঠিক আছে, ঠিক এটার আছে। ক্ষেত্রে অগমেন্টেড ম্যাট্রিক্স আমরা পেয়ে যাব। তাহলে এ হ্যাঁ আগের মতো করে লিখতে হবে, তাহলে এ স্ল্যাশ বি, এটা হচ্ছে আমার কাছে অগমেন্টেড ম্যাট্রিক্স। তো অগমেন্টেড ম্যাট্রিক্সটা কত? 1 1 -1 -1, ডাব্লিউটাও কিন্তু ভ্যারিয়েবল। ওয়ান 1 1 -1 -1, তাহলে 1 -1 1 -1, ওয়ান টু আর হাজার এদিকে হবে 0 0। 0। আমাকে এখানে একলন ফর্মে আনতে হবে। হ্যাঁ একলন ফর্মে আনার জন্য প্রথমে আমি যেটা দেখতে পাচ্ছি, এই 1 কে 0 করার জন্য বিয়োগ করে দিলেই হয়ে যাচ্ছে, অর্থাৎ r2 1 -1। ঠিক আছে, আমি শর্ট ফর্মে এটা লিখি বেশি, তো ইয়েতে লিখতে পারি, ভেঙে ভেঙে লেখা যেতে পারে। r2 1 -1, ঠিক আছে। r2 1 -1 মানে হচ্ছে এটা জাস্ট মানে এটা থেকে সেকেন্ডটা থেকে ফার্স্টেরটা বিয়োগ করে সেকেন্ডেই বসানো।
সেকেন্ড হ্যাঁ, থেকে ফার্স্ট বিয়োগ করে সেকেন্ডেই বসাতে হবে। তাহলে 1 1 -1, তাহলে লাস্টেরটা তাহলে এটা 0 হবে, বিয়োগ -2 হয়ে যাবে, এই যে এরা দুজনের মিলিয়ে। তারপর প্লাস হয়ে যাবে, লাস্ট হয়ে যাবে, তারপরেরটা হয়ে যাবে, কারণ সেম জিনিস আছে। হ্যাঁ, এটা দিবি। আচ্ছা, -2 2 1 বানাতে হবে। তার জন্য আমি R2 কে -12 দিয়ে গুণ করছি। R2 কে -12 দিয়ে গুণ করলাম, তাতে করে কি হয়ে গেল 1 1 -1 -1। আমি র্যাঙ্ক বুঝে গেছি 2ই হবে, কারণ এটাকে কোনোভাবেই আর জিরো করা যাবে না। এরকম হ্যাঁ, যখন এসছে কোনোভাবে জিরো করা যাবে না, কিন্তু তাও আমি রো রিডিউসটা নিয়ে আসছি। রো রিডিউসটা আনলে কি আমার ইকুইভ্যালেন্স সিস্টেমটা লিখতে পারবো আবার সলিউশনের সময়, নাহলে আবার তখন করতে হবে, এই জন্য একবারে করে রাখছি। তাহলে এটা 1 এসে গেল, এটা -1 1 আসবে। 0। তো এবার এটা দিয়ে উপরটাকে 0 করতে হবে, তাহলে বিয়োগ করব। R12 -1 করবো। R12 -1 মানে কি, R1 থেকে R2 বিয়োগ, বিয়োগ। এইভাবে মানে R1 থেকে R2 বিয়োগ। তো R1 থেকে R2 বিয়োগ করলে পাবো কত, 1 0, এটাও 0 মাইনাস -1, 0 1 -1 0 0 0। এদের মধ্যেও কিন্তু কিন্তু নিজের মতো বসে নেই, এদের মধ্যেও নিজেরা ক্যালকুলেশন করছে, কিন্তু করে আর লাভ কিছু হচ্ছে না, 0ই থেকে যাচ্ছে। এটাই আছে। যা ক্যালকুলেশন এখানে হচ্ছে এরাও নিজেদের মধ্যে সেই ক্যালকুলেশন করছে, কিন্তু করে কিছু লাভ নেই, ও 0ই দিচ্ছে, এই জন্য চেঞ্জ হচ্ছে না। কিন্তু যখন নন হোমোজিনিয়াস সিস্টেম হবে তখন ওগুলো চেঞ্জ হবে। হুম। তো পেয়ে গেলাম, তাহলে দিস ইজ the row reduced echelon form containing two non-zero rows। হ্যাঁ, দুটোই তো নন জিরো, একটা নন জিরো এলিমেন্ট রো এর মধ্যে থাকলে সেটা নন জিরো হয়ে গেল, তাহলে দেয়ার ফোর, তাহলে র্যাঙ্ক অফ দি অগমেন্টেড ম্যাট্রিক্স ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এ। কারণ যদি আমি এ ক্ষেত্রে বলি শুধুমাত্র এটাকে বাদ দিয়ে ধরি, তাতেও কিন্তু দুটো নন জিরো রো, আবার যদি হ্যাঁ, ওটা সহ ধরি তাতেও দুটো নন জিরো রো, দুটোই 2, এবং সেটা অবভিয়াসলি 4-এর থেকে ছোট, কারণ নাম্বার অফ ভ্যারিয়েবলস কত এখানে, 4টে। তাহলে ইনফাইনাইটলি মেনি সলিউশন। therefore the system has infinitely many solution। এইটুকুনি থেকে দিচ্ছে হচ্ছে সলিউশন আছে কিনা, সলিউশন অবভিয়াসলি আছে, হোমোজিনিয়াস মানেই আমরা দেখেই বলে দিতে পারি হোমোজিনিয়াস মানে সলিউশন আছে। যদি হ্যাঁ, সলিউশন আছে কি জিজ্ঞাসা করে সেটা আমাদের অঙ্ক করার দরকার পড়ে না, এক কথা অ্যান্সার সলিউশন আছে, বলে দেবো 0 0 0টাই সলিউশন। কিন্তু যদি ইনফাইনাইটলি মেনি আছে কিনা সেক্ষেত্রে বিচার করতে গেলে আমার দরকার, ঠিক আছে। এখন যদি দেখতাম যে এটা 2 না এসে 4ই আসছে, আসার কোনো চান্স নেই এখানে, কিন্তু যদি আসতো তখন সেটা ইউনিক সলিউশন দিত, এবং সেই সলিউশনটা কিন্তু 0 0 0ই একমাত্র সলিউশন হতো, ট্রিভিয়াল সলিউশন হতো, জিরো সলিউশন ছাড়া আর কিছু পেতাম না, ঠিক আছে। তো যাই হোক, এটা ইনফাইনাইটলি সলিউশন। এবার সলিউশনটা বের করবো কি করে, এটাকে তাহলে লিখতে হবে। দি রো রিডিউসড echelon form
ঠিক আছে, পরীক্ষায় পুরো কথাই লিখতে হবে। it is a reduced echelon form of কি আছে একবার বলে ফেল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে 1 0 0 -1 হুম 1 -1 0 1 - 1 হ্যাঁ 1 তারপরটা -1 না, প্রথমে 0 তো। ও হ্যাঁ আমি একটু ভুল লিখেছি 0 -1 হবে। এই -1 কি করে হবে? না না 0 1 - 1, হ্যাঁ তাই তো। হ্যাঁ ভুল থাকলে ঠিক করে নেয় যে এই জিনিসটাই হবে। therefore equivalent system is, তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই জেড ডাব্লিউ রেসপেক্টে। হ্যাঁ তাহলে এক্স তার এর রেসপেক্ট ওখানে আমরা মানে এক্স পাবো আর ডাব্লু মাইনাস পাবো। ডাব্লিউ ইকুয়ালস টু হুম 0, আর একটা হচ্ছে y ওয়াই মাইনাস z জেড ইকুয়ালস টু equal 0। এবার সবসময় মাথায় রাখতে হবে, তার মানে দুটো ইকুয়েশন, চারটে আননোন ছিল চারটে, ইকুয়েশন এসছে দুটো। সেক্ষেত্রে আমাকে দুইজনকে কে দিয়ে ধরতে হবে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আগের অঙ্কটার ক্ষেত্রে যদি একটু বিচার করি, আগের অঙ্কটায় যদি যাই, তো সেখানে আমাদের এখান থেকে যেটা বুঝতে পারছি, আমার আননোন ছিল তিনটে, হ্যাঁ ইকুয়েশন এসছে দুটো। আর ইকুয়েশন এসছে, ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন দুটো। তাহলে সেক্ষেত্রে আমাকে একজনকে, কটা কম আছে, একজন কম আছে, একজনের জন্য। তার মানে কি, তিনটে ইকুয়েশন, তিনটে আননোন যদি থাকতো আমি তিনজনের জন্য সলিউশন করতে পারতাম, কিন্তু যেহেতু এখানে তিনটে আননোন কিন্তু ইকুয়েশন দুটো আছে, তাই আমি একজনকে অন্য কিছু ধরতে হবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে এবং যাকে ধরছি তার উপরই ডিপেন্ড করে বাকি দুজন বেরোবে। তাহলে এখানে টেক কি ফর ওয়ান ভ্যারিয়েবল, তাহলে টু ভ্যারিয়েবলের জন্য ধরতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি লেট, তাহলে এখান থেকে এটাকে 2 নম্বর নাম দিই, আর এবার 3 নম্বর, তাহলে লেটের আগে লিখি, তাহলে ফ্রম 2 x ইকুয়ালস টু ডাব্লু, হুম আর ফ্রম 3 y ইকুয়ালস টু z। হুম এবং এখানে যে কোনো একজনকে ধরা যাবে, ডাব্লু ইকুয়ালস টু, আমি ধরলাম k1, একই কে ধরা যাবে না, যেটা বিলংস টু আর, অ্যান্ড z ইকুয়ালস টু k2, যেটাও বিলংস টু তো আর আর। তাহলে দেয়ার ফোর, তাহলে x ইকুয়ালস টু, তাহলে কি হবে, x ইকুয়াল টু তার মানে k1, হুম, তখন এক্সটা ডাব্লু, হ্যাঁ আর y ইকুয়ালস টু তার মানে কি হয়ে যাবে, সেটা k2 হয়ে যাবে। যাবে তাহলে দেয়ার ফোর সলিউশন ইজ এক্স ওয়াই জেড, কি করে লিখতে হয় দেখ, এক্স ওয়াই জেড ইকুয়ালস টু, তার মানে এক্সটা কত, সরি এক্স ওয়াই জেড না, এক্স ওয়াই জেড ডাব্লু, ডাব্লু এক্সটা কত k1, ওয়াইটা কত k2, জেডটা কত k2, ডাব্লুটা কত k1। তাহলে দিস ইকুয়ালস টু, এইবার আমি k1 কমন নিতে চাইছি, তো k1 যখন কমন নেবো, k1 কোথায় আছে, এখানে আছে 1 কোএফিসিয়েন্ট নিয়ে, k2 তে k1 নেই, তাহলে 0, k2 তে k1 নেই 0, k1 আবার এখানে আছে। আচ্ছা
প্লাস তাহলে এখানে k1 লিখবো না? k1 লিখবো। এবার k2 নেব। k2 নেওয়ার সময় 0 1 1 0 where k1 k2 belongs to r। এবার বিভিন্ন k1 k2 জন্য বিভিন্ন সলিউশন পাবো। যেহেতু রিয়েল নাম্বার ইনফাইনাইট, তাহলে k1 k2 ইনফাইনাইটলি মেনি ভ্যালু নিতে পারে এবং তার করসপন্ডিংলি ইনফাইনাইটলি মেনি সলিউশন আমি এই ইকুয়েশনটার জন্য পাবো। ওকে, এবং ফর k1 equals to k2 equals to 0 আমরা ট্রিভিয়াল সলিউশনটা পাবো। ঠিক আছে, ঠিক আছে, we will get লিখতে পারি we will get trivial solution for k1 equals to k2 equals to 0। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে যে এখানে একটা দুটো ভেরিয়েবল দুটো ভেক্টর, এগুলো কিন্তু আমরা পরে যখন ভেক্টর স্পেস করবো এগুলো কিন্তু শুধুমাত্র সলিউশন নয়, এই সলিউশন গুলো একটা ভেক্টর। ঠিক আছে, একটা ভেক্টরকে ইন্ডিকেট করে। তো সেই ভেক্টর যে সলিউশন ভেক্টর গুলো আমরা পাচ্ছি সেগুলো এখানে দেখলাম দুইজনের উপর ডিপেন্ড করে আছে এই সলিউশনটা। আগের অঙ্কটা একজনের উপর ডিপেন্ড করে আছে, 2 - 5 কি একটা বেরিয়েছিল তার উপর ডিপেন্ড করে আছে। তো এই যে যাদের উপর ডিপেন্ড করছে, যাদের উপর ডিপেন্ড করছে তাদেরকে নিয়ে যদি আমরা একটা ভেক্টর স্পেস ফর্ম করি, ঠিক আছে, পরে আমরা দেখবো যেখানে একটা রিমার্ক করে রাখি। আমরা ধর একটা ভেক্টর স্পেসের মতো জাস্ট একটা সেট, আমি এখন ভেক্টর স্পেস বলছি না, একটা সেট ফর্ম করছি। সেটা কিরকম, সেটা হচ্ছে তার মধ্যে এক্স গুলো রয়েছে। এক্স গুলো কি, যাতে করে ax ইকুয়ালস টু 0 এটাকে সলভ করছে। তাহলে এই ভি এর একটা যদি বেসিস বলি, তাহলে বেসিস অফ ভি সেটা কিন্তু কার উপর ডিপেন্ড করে হচ্ছে, সলিউশন গুলো এই 1 0 0 1 0 1 1 0 1 0 0 1 আর 0 1 1 0। এই বেসিসের মধ্যে কটা এলিমেন্ট আছে আমরা পরে দেখবো, এগুলোর আমি জাস্ট জাস্ট একটা আইডিয়া দিয়ে রাখছি, কিন্তু পরে এগুলো ডিটেলস হবে, এই সময় নয়। শুধুমাত্র ডাইমেনশনটা, তাহলে এখানে সেক্ষেত্রে ডাইমেনশন বলা হবে কোনটা, এই বেসের মধ্যে যে কটা এলিমেন্ট থাকবে, দুটো। আগেরটার সাথে যেমন বেসিসটা হচ্ছে শুধুমাত্র একজনের উপর ডিপেন্ড, ডাইমেনশন হচ্ছে সেখানে 1। এবং আমরা একটু যদি অবজার্ভ করি, আমরা কিন্তু কোনোদিনও এই ভেক্টরটাকে দিয়ে এই ভেক্টরটাকে কিংবা এটাকে দিয়ে এটাকে লিখতে পারবো না। হ্যাঁ, বিকজ এখানে মাঝখানে 0 আছে, সেই জায়গায় এখানে নন জিরো নাম্বার, কোনোদিনই কোনো কিছু দিয়ে গুণ করে একটা থেকে আরেকটা আনতে পারবো না। তাই এই ভেক্টর দুটো বলা হয় লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তো আরেকটা কথা আমি এখানে বলে রাখি, হোমোজিনিয়াস সিস্টেম যখন হলো, এই রিমার্কটা খুব ইম্পর্টেন্ট, বহু ক্ষেত্রে কাজে লাগবে, সবসময় এতটা বড় করে করা যাবে না। কিছু কিছু ক্ষেত্রে যখন হোমোজিনিয়াস সিস্টেমের কথা আমাদের লাগবে তখন এত বড় করে হবে না। এইটা খুব ভালো করে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে if coefficient if coefficient determinant of a homogeneous system of n equations with n unknowns is non-zero। কোএফিশিয়েন্ট ডিটারমিনেন্টের ভ্যালু যদি, যতগুলো ইকুয়েশন আছে ততগুলো আননোন আছে এবং কোএফিশিয়েন্ট ডিটারমিনেন্ট যদি নন জিরো হয়, কোএফিশিয়েন্ট ডিটারমিনেন্ট যদি নন জিরো হয়
then the system has only zero solution, zero বা trivial solution. আচ্ছা কোনো মানে যত সংখ্যক ইকুয়েশন তত সংখ্যক আননোন রয়েছে এরকম টাইপের কোনো এবং ডান দিক জিরো এরকম টাইপের যে হোমোজিনিয়াস ইকুয়েশন সেই হোমোজিনিয়াস ইকুয়েশনের কোএফিশিয়েন্ট ডিটারমিনেন্ট বার করে যদি দেখি যে সেটার কোএফিশিয়েন্ট ডিটারমিনেন্টে যদি জিরো বেরোয়, যদি নন জিরো বেরোয় তাহলে শুধুমাত্র তার জিরো সলিউশন আছে, ট্রিভিয়াল সলিউশন আছে। আর যদি নন জিরো বেরোয় মানে নন জিরো বেরোলে আর যদি কোএফিশিয়েন্ট ডিটারমিনেন্টে জিরো বেরিয়ে যায় তাহলে সেটার কিন্তু ইনফাইনাইটলি সলিউশন আছে, ঠিক আছে, ট্রিভিয়াল সলিউশন। আদারওয়াইজ it has infinitely many solution, infinitely মেনি সলিউশন many solution। এবার এটার ক্ষেত্রে তো আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো না সেকেন্ড অঙ্কটা, কারণ সেকেন্ড অঙ্কটায় নাম্বার অফ ইকুয়েশন নাম্বার অফ আননোন সেম নেই। না আর ফার্স্ট অঙ্কটাও অ্যাপ্লাই করতে পারবো না কারণ ওখানে দুটো ফার্স্টটা ইকুয়েশন করতে পারবো, ফার্স্টেরটা করতে পারবো ইন ফার্স্ট ইকুয়েশন, কারণ সেখানে আমরা ডাইরেক্ট ইকুয়েশনটা যা দেওয়া আছে সেটা থেকে ভাববো, ঠিক আছে। ইন ফার্স্ট প্রবলেম অর্থাৎ 1 নম্বর প্রবলেমটাতে কোএফিশিয়েন্ট ডিটারমিনেন্ট কোএফিশিয়েন্ট ডিটারমিনেন্টটা কত, ডিটারমিনেন্ট অফ এ, ডিটারমিনেন্ট অফ এটা আমাকে দেখে দেখে বল, ওখানে 1 তারপর 1 1 1 ছিল বোধহয়, না 1 1 2 1 1 3 2 4 হ্যাঁ এই যে 1 1 3, না এটা 1 1 3 2 1 1 3 2 4 তাই তো, হ্যাঁ তাহলে 1 1 3 2 1 1 3 2 4। এবার কোএফিশিয়েন্ট ডিটারমিনেন্ট বার করি, ডিটারমিনেন্টের ভ্যালুটা দেখি। এটা আমাদের হিসাব মতো কি আসা উচিত, এটা কি 0 আসা উচিত, জিরো আসা উচিত, কারণ এটা যদি নন জিরো আসে তাহলে কিন্তু তার ইউনিক সলিউশন হবে, জিরো সলিউশন পাবো, কিন্তু আগের অঙ্কটা কিন্তু আমরা ইনফাইনাইটলি সলিউশন পেয়েছি, ফলে এটা কিন্তু জিরো আসা উচিত। দেখি জিরো আসে নাকি। 1 ইন্টু এটা কর, 1 ইন্টু এটা করলে আমরা পেয়ে যাচ্ছি 4 মাইনাস 2 মাইনাস 1 ইন্টু এটা, তার মানে 8 মাইনাস 3 আর প্লাস 3 ইন্টু হ্যাঁ 0 আসছে এটা 3 ইন্টু তাহলে 4 মাইনাস 3, তাহলে হয়ে গেল কত 2, এখানে পাচ্ছি 5 তাহলে মাইনাস 5, এখানে পাচ্ছি প্লাস 1 3 প্লাস 3, তাহলে 0 এসে যাচ্ছে। তাহলে দিস ইমপ্লাইজ the system has infinitely many solution। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওতে আমাদের হোমোজিনিয়াস ইকুয়েশন সম্পর্কে আইডিয়া গুলো ক্লিয়ার হলো। নেক্সট দিন আমরা নন হোমোজিনিয়াস ইকুয়েশন সম্পর্কে আলোচনা করবো, ঠিক আছে। নন হোমোজিনিয়াস এর ক্ষেত্রে আরো ডিটেলস আলোচনা লাগবে, কারণ হোমোজিনিয়াসে ঠিক আছে তেমন কিছুই নেই, ডান দিক জিরো তাতেই এত কিছু কনসেপ্ট আছে তার মধ্যে, ঠিক আছে। নন হোমোজিনিয়াসটা তখন আরো ভালো করে হবে। ঠিক আছে ক্যান্সেল করলাম।